আসসালামু আলাইকুম। আমাদের আইকিউ সলভ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে আমরা জাহাঙ্গীরনগর ডিমিটের জন্য 2024-25 আসা সকল আইকিউ যতগুলা শিফট আমাদের পসিবল হয়েছে কালেক্ট করা, তো সেগুলো আমরা সলভ করব এবং ক্লাসগুলো আমরা সুন্দর মতো ব্যাখ্যা সহ যত সহজে বোঝানো যায় সেগুলো দিব। অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবা। আর ক্লাসের যে পিডিএফটা, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তো টেলিগ্রাম গ্রুপের লিংক আমরা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওখান থেকে যুক্ত হয়ে যাইতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে করলে সেখানেও তুমি লিংক পাবা। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের জাবি ডিমিটের এক্সাম ব্যাচে ভর্তি চলছে। এখানে প্রায় 100+ এক্সাম পাবা এবং প্রত্যেকটা টাইপের আইকিউ এর প্রত্যেকটা টাইপ ভাগ ভাগ করে ওয়েবসাইটে এক্সাম দেওয়া আছে। তো আইকিউ গুলা দিতে পারবা, বাংলা দিতে পারবা, ইংরেজি দিতে পারবা এবং চ্যাপ্টারের যে এক্সামগুলো তুমি তোমার সুবিধা মতো দিতে পারবা। এছাড়া অনুশীলনের এক্সামগুলো দেওয়া আছে, যেগুলো ব্যাখ্যা সহ তোমাকে কিন্তু অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো মাথায় রাখতে হবে। তো আমাদের প্রশ্নগুলো আমরা খুবই বেসিক সহ সলভ করব, যত সহজ উপায় থাকে। তো ক্লাসটা সম্পূর্ণ দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমাদের, সেটা হচ্ছে কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান। তাহলে কোন সংখ্যার, এই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তো তুমি সংখ্যাটা ধরে নাও কি এক্স। ঠিক আছে? তো তোমাকে এক্স এর 2/7 ইকুয়াল টু কত? 64, তাই না? যে সংখ্যা ওইটার 2/7 অংশ হচ্ছে তোমার 64। ওকে, তাহলে তুমি এখানে সংখ্যা সমান কি পাবা? সংখ্যা সমান পাবো হচ্ছে 64। দেখো এবার উল্টায় দিলে কি হবে? 7/2। তো এরকম প্রশ্ন বলে ডিরেক্ট তুমি এটার উল্টা দিয়ে এটাকে গুণ করে দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। দেখো এটাকে ভাগ করলে কত থাকে? 32 না? আর 32 গুণ 7 মানে কত? 7 দোকানে 14, 4, 3 7 21 আর 1 কত? 22। এই যে 222 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যেটা ডি নাম্বার। তো এইভাবে আমরা খুবই ইজিলি এই টাইপের প্রশ্ন দিতে পারবো এবং এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে কোন একটা শিফটে এখান থেকে এরকম প্রশ্ন আসতেই পারে এই বছর। পরবর্তীতে আসো, তোমাকে বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করছে। ভালো কথা, ফেল করছে কয়জন? 42 জন। আচ্ছা, তো ফেল করলো 42 জন, কিন্তু চাইছে কি? পাশের হার। তোমাকে দেওয়া আছে 42 জন ফেল করছে, চাইছে কি? পাশের শতকরা হার। তাহলে পাশ আমরা বের করতে পারবো না। তাহলে পাশ করছে কয়জন বলো তো? পাশ কতজন? মোট ছাত্র থেকে ফেল যত গুণ করছে তার থেকে বিয়োগ করলে তো পাশটা পাবো, তাই না? তাহলে 42 জন ফেল করছে, ফেল করা বাদে যা আছে সবই তো পাস। তাহলে এখানে কত? 18 জন আমাদের কত হলো? পাস করলো। তাহলে শতকরা হিসাব কিভাবে করব? শতকরা হিসাব, শতকরা, শতকরা পাস। শতকরা পাস কত বলতো? কয়জনের মধ্যে 18 জন পাস করলো? 60 জনের মধ্যে না? তাহলে এই যে 18 জন পাস ডিভাইড বাই মোট ছাত্র কত? 60 জন। শতকরা বলতে তার সাথে কি হবে? 100 গুণ হবে। 60 জনে পাস করে 18 জন, অথবা 100 জনে কত? নিয়মৈকিক নিয়ম। দেখো এই শূন্য এই শূন্য কাটা দিলাম, ঠিক আছে? তাহলে এই 6 দিয়ে 18 কাটলে কত থাকে? 3 থাকে না? 3 আর এই পাশে কত? 10। তাহলে যোগ করে গুণ করলে কত হবে? 30 না? এই যে 30% হচ্ছে আমাদের শতকরা পাস। ঠিক আছে? তো এইভাবে আমরা খুবই সহজে এই শতকরার জিনিসপাতিগুলো, পাস ফেলের ম্যাথগুলো করে ফেলতে পারবো। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্ন। তোমাকে বলছে 3 নম্বর প্রশ্নে যে 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে 0.55 সেন্টিমিটার। ওই মাসে মোট কত বৃষ্টিপাতের পরিমাণ ছিল? ঠিক আছে? তাহলে তোমাকে ফেব্রুয়ারি মাসের একদিন বলছে। তো যখনই এরকম কন্ডিশন দিবে, ফেব্রুয়ারি মাস উল্লেখ থাকবে, তার সামনে বছর থাকবে, তুমি অবশ্যই দেখবা বছরটা কি আছে, লিপ ইয়ার কিনা। কেন? কারণ আমরা ফেব্রুয়ারি মাস নরমালি কত জানি? 28 দিনে। 28 দিন। আর যদি লিপ ইয়ার হয়, যদি লিপ ইয়ার হয় তাহলে কত হবে? 29 দিনে হবে, তাই না? তো যখন কোনো মাস ইন্ডিকেট করে দিবে, তো ওই মাসের দিন সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে ফেব্রুয়ারি নরমালি হয় 28 দিনে, আর লিপ ইয়ার হলে কত হয়? 29 দিনে। তাহলে দেখো 2000, এই 2000টাকে তুমি কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারবা, আবার 400 দিয়েও ভাগ করতে পারো। তাহলে সেটা কি হলো? লিপ ইয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি তুমি হচ্ছে এই যে 2000, হ্যাঁ 2000 সালকে তুমি যদি এই যে 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে? ভাগ করো, ভাগ শেষ নিঃশেষে বিভাজ্য হবে। কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে? তার মানে এটা কি আমরা বলতে পারি? এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার যদি হয়, তাহলে ফেব্রুয়ারি মাস কত হবে? ফেব্রুয়ারি মাস হবে হচ্ছে 29 দিনে। ঠিক আছে? 29 দিন থাকবে। তাহলে এখানে আমরা টোটাল বৃষ্টিপাতের পরিমাণ পেয়ে যাবো একদিনে 0.255। তাহলে 29 দিনে কত? তাহলে অতএব মোট বৃষ্টিপাত, মোট বৃষ্টি, মোট বৃষ্টিপাত সমান সমান কত বলতো? যে 0.55 গুণ কত? 29 দিন। ঠিক আছে? তাহলে এখানে গুণ করে দাও। তাহলে আমরা প্রথমে কি দশমিকটা তুলে দিলে 55 কে 29 দিয়ে গুণ করব। 55 এই যে 29 গুণ করে দাও। 5 নং কত? 45, 7 থেকে 4, 5 নং 45, 8 4 কত? 49, যে 49, শূন্য 5 দুগুণে 10, 7 থেকে 1, 5 দুগুণে 10, 11। এই যে যোগ করে দাও, 5 9, 4 আর 1 5, 1। তাহলে কয় ঘর পর দশমিক ছিল? 2 ঘর পর দশমিক না? তাহলে বাম থেকে 2 ঘর পর, 1 2, 15.95। এই যে 15.95 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত? 15.95 সেন্টিমিটার। তো এইভাবে আমাদের যখনই কোনো মাস তোমাকে উল্লেখ করে দিবে, এবং যেটা এটা যদি ফেব্রুয়ারি মাস হয়, তাহলে দেখবা তার সামনে যে সালটা আছে, এই সালটা লিপ ইয়ার কিনা 4 দিয়ে ভাগ করবা, যদি ছোট সংখ্যা হয়। আর যদি বড় হয় তাহলে 400 দিয়ে ভাগ করলেও সেটা লিপ ইয়ার হবে। ঠিক আছে? লিপ ইয়ার হলে কি 4 দ্বারা ভাগ হবে এবং 400 দ্বারা ভাগ হবে। বুঝতে পারলা?
এটা মাথায় রাখবা। এবার আসো ধারা। এই ধারার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি মাথায় রাখবা কি জানো, দেখবা যে কয়েকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, ধারার ম্যাথ দিলে তুমি মাথায় রাখবা যে পার্থক্য দেখবা, তারপর হচ্ছে গুণফল দেখবা, যে গুণ করলে কোনো কিছু গুণ করলে অপরটা পাচ্ছে কিনা, বা কোনো কিছুকে ভাগ করলে অপরটা পাচ্ছে কিনা। এই তিনটা জিনিস তুমি খেয়াল রাখবা। তো দেখো 3 এর পর 12 অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপর 48 অনেক বেশি। কিন্তু আমি যদি একটু তাকাই ভালো মতো, একটু এটার দিকে তাকাও, দেখো তো কোনো একটা জিনিস তুমি কমন পাবা, কি পার্থক্য গুণফল ভাগ। দেখো তো এই 3 কে 4 দিয়ে ভাগ করলে 12 হবে না, 12 কে 4 দিয়ে ভাগ করলে 48 হবে না। দেখো খুবই ইজিলি আমরা পাচ্ছি কিন্তু, দেখো 0.03, এটার সাথে তুমি যদি 4 দিয়ে গুণ করো তাহলেই কিন্তু আলটিমেটলি দেখো 0.12 তুমি কিন্তু পাচ্ছ। আবার দেখো 0.12, এটাকে তুমি যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলে দেখো 4 দুগুণে কত, 8, 48, 4 বারং 48, তাহলে দেখো 0.48। তাহলে সেম ভাবে অপরটা কি হবে, 48 কে 4 দিয়ে গুণ করলে আমি অপর সংখ্যাটা পাবো। দেখো এখানে 0.48 গুণ হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ক্লিক করলে আমরা কি ভাবছি, দেখো তো এটাকে ভাগ করলে দেখো আমরা পাচ্ছি কত। নরমালি তুমি গুণ করে দাও, 4টা কত, 32 এর 2, থেকে 3, 4 4 কত, 16, 16 আর 3 কত, 19। তাহলে দেখি এই যে 19, আমার দশমিকটা কয় ঘর পরে ছিল, দশমিকটা এই পাশে 2 ঘর পর, তাহলে বাম থেকে 2 ঘর পর দশমিক, তাহলে 1 পয়েন্ট, এখানে রেজাল্ট কত হলো 1.92, তাহলে 1.92 হচ্ছে আমাদের সি নাম্বারটা। ঠিক আছে, তো যখন তুমি ধারা দেখবা তখন এদের পার্থক্য দেখবা। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে বা এই দুইটার মধ্যে ভাগফল কি আছে, এইটা তুমি ফাইন্ড আউট করতে পারলে অপর সংখ্যাটা ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা ধারার ক্ষেত্রে, কি কি পার্থক্য, গুণফল ও ভাগফল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা, ওই সংখ্যার অন্তর। তাহলে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় যে মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা, এই দুটার বিয়োগফল। অন্তর মানে কি, বিয়োগফল। তাহলে 60 এবং 80 এর মধ্যে সবচেয়ে ছোট কি, 60 এর কাছাকাছি যেটা, ওটাই ছোট না, ছোট বলছে, তাহলে কি 60 এর রেঞ্জ থেকে তো ছোট শুরু, তাহলে 60 এর পরে 61, এই যে 61 কিন্তু তোমার হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা যদি বলি স্মলেস্টটা কি হচ্ছে, স্মলেস্টটা কিন্তু এই যে 61। এবং সর্ববৃহত্তমটা কি হবে, 80 এর কাছাকাছি না, রেঞ্জ কত, রেঞ্জের সর্বোচ্চ থেকে তো সর্বোচ্চ মানটা পাবো, তাহলে 80 এর কাছাকাছি কত বলতো, 79 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আমাদের যে লার্জেস্টটা পাইলাম সেটা কত বলতো, সবচেয়ে বড়টা কি হলো, সবচেয়ে বড়টা হয়ে গেল আমাদের 79। তাহলে আমাদের অন্তর বা বিয়োগফল বের করতে বলছে, তাহলে অন্তর কি হবে, অন্তর দুইটার অন্তর কি হবে, আমরা জাস্ট 79 মাইনাস 61 বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে আলটিমেটলি কি পাচ্ছি দেখো তো, 18 না বা 18, তাহলে 18 যে অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের মৌলিক সংখ্যাটা বুঝবো। মৌলিক সংখ্যাটা কি বলতো, যেই সংখ্যাকে ওই সংখ্যা অথবা 1 দ্বারা, ঠিক আছে, শুধুমাত্র ভাগ করা যাবে, বাকিগুলা দিয়ে কোনো কিছু ভাগ করা না, 1 2 3 5 7 এগুলো দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে যেই সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা আমরা মৌলিক সংখ্যা ধরবো। ঠিক আছে, আর অন্য কোনো ডিজিট দ্বারা ভাগ করা যাবে না। দেখো 61 কে কিন্তু তুমি চাইলেও 2 দিয়ে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না, কি হবে না, নিঃশেষে বিভাজ্য। ভাগ তো করতে পারো, দশমিক আসবে, নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে মানে কি, ভাগশেষ 0। ঠিক আছে, এবার দেখো আমাদের 6 নাম্বার প্রশ্নটা, এটা আবার পরবর্তী শিফটের একটা প্রশ্ন। দেখো ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি। শতকরা যখনই হিসাব থাকবে তখন আমরা প্রাইমারিটা কত ধরে নিব, 100 ধরে নিব। ঠিক আছে, তাহলে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা কত, 35 টাকা বেশি। তাহলে ক্ষয়ের বেতন অপেক্ষা কত টাকা, তাহলে সবার বেতন যদি আমরা শতকরা যেহেতু হিসাব আছে, তাহলে ক্ষয়ের বেতনও তোমার হচ্ছে 100 টাকা এবং ক্ষয়ের বেতনও তোমার হচ্ছে 100 টাকা। কিন্তু ঝামেলা হইলো যে হচ্ছে ক্ষয়ের বেতনটা 35 টাকা বেশি হয়ে গেছে, 35 টাকা বেশি হয়েছে, কিন্তু ক্ষয়ের বেতনটা বেশি হয় নাই। ঠিক আছে, তাহলে ক্ষয়ের কত টাকা বেশি হলো, ক্ষয়ের বৃদ্ধিপ্রাপ্ত টাকা কয় টাকা বৃদ্ধি পাচ্ছে বলতো, প্রথমে ছিল 100 টাকা, শতকরা হলে আমরা প্রাথমিকটা 100 ধরে নিব, বৃদ্ধি পাইছে 35, তার মানে কত 35, 135 টাকা। আচ্ছা এই 135 টাকা আমরা কোথা থেকে পাইলাম, মূল বেতন থেকে না। তাহলে 135 টাকা কোথা থেকে বৃদ্ধি পাচ্ছে, 100 টাকা থেকে বৃদ্ধি পাচ্ছে না। তাহলে যখন মনে করো যখন যখন বৃদ্ধি 100 টাকা, 135 টাকা, যখন 100 বৃদ্ধি 135 টাকা, তখন মূল বেতন কত, মূল বেতন কত বলতো, 100 টাকা না, 100 টাকা। আমাদের মূল বেতনের পার্থক্যটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে আগে ক্ষয়ের বেতনটা বের করো বা ক্ষয়ের বেতনটা তোমার বের হবে। তাহলে আমরা যদি 135 টাকা থেকে পাইলাম, ক থেকে পাইলাম, তাহলে এখানে 1 টাকা বাড়ে কত থেকে, মূল বেতন কত হবে, তাহলে 100 ভাগ হচ্ছে 135। ঠিক আছে, এরপরে দেখো আমাদের ক্ষয়ের মূল বেতন কত ছিল, 100 টাকা, কিন্তু আর বাড়েও নাই, তাহলে বৃদ্ধি কত ছিল, 100 টাকাই ছিল।
ঠিক আছে, ক্ষয়ের বেতন কিন্তু বাড়ে নাই, ও 100 টাকা ছিল 100 টাকায়, কিন্তু ক্ষয়ের বেতনটা 35 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্ষয়ের যখন হয় তাহলে আমি যদি বলি যে 100 টাকায় বৃদ্ধি হবে, তখন মূল বেতন কত হবে? তাহলে দেখো 100 গুণ হয়ে যাবে না, 100 গুণ 100 ডিভাইড বাই 135। দেখো এটা হয়তো তোমাদের কাছে কনফিউজ লাগতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে যখন 135 টাকা মূল বৃদ্ধিপ্রাপ্ত বেতন হয়, তাহলে মূল বেতন কত ছিল? 100। এটা হচ্ছে ক্ষয়ের ক্ষেত্রে। আমরা বের করব ক্ষয়ের মূল বেতনটা। তাহলে ক্ষয়ের বৃদ্ধিপ্রাপ্ত কত? 100 টাকা, ওর তো বৃদ্ধি পায় নাই। তাহলে ওই 100 টাকা বৃদ্ধি পাইলে মূল বেতনটা কত হবে এটা আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তাহলে এটা পাইলাম। তাহলে দেখো আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 27 আর এখানে পাবা হচ্ছে 20। ঠিক আছে, এবার তোমার কাজ হচ্ছে 100 কে 27 দিয়ে ভাগ করা। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো এখানে দুইটা উত্তর, এখানে এটা কিন্তু কাছাকাছি মান 25.93 এবং 25.509। এই প্রশ্নটা সলভ করতে তোমাদের মোটামুটি সময়টা বেশি লাগবে। ঠিক আছে, তুমি পারার পরেও এই প্রশ্নটা ম্যাক্সিমাম ছেলেপেলে বাদ দিয়ে আসছিল। কেননা এই যে প্রবলেম হচ্ছে, এখানে 27 দিয়ে 100 কে ভাগ করবা এবং ভাগফল তোমার কাছাকাছি মান আসলে এখানে হবে না, কারণ দেখো দুইটা অপশনে খুবই কাছাকাছি, মানে সূক্ষ্ম রেজাল্টটা তোমাকে আসতে হবে। এই ধরনের প্রশ্ন থাকলে স্কিপ করাটাই বেটার হবে, কারণ একদম সূক্ষ্ম মান দশমিকের পরে তুমি দিলে তোমাকে অনেক দূর ক্যালকুলেশন করো। যদি পারো তাহলে তো ভালো, তাহলে তোমার এখানে কাজ কি হবে? তোমার প্রথম কাজ হবে হচ্ছে তুমি 27 দিয়ে 100 কে ভাগ করবা। ঠিক আছে, 27 দিয়ে 100 কে ভাগ করো। দেখো আমি যদি এটাতে ভাগ করতে যাই, তাহলে প্রথমে কয়বার যাবে? 7 দুগুণে 54, তারপর 3 বার, 4 বার কি যাবে? দেখো 4 7 28, 28 এর 8, হাত লাগে 2। ঠিক আছে, 4 দুগুণে 8, না 4 বার যাবে না, 3 বারই যাবে। ঠিক আছে, তো 3 বার যদি যায়, 3 7 21 এর 1। ঠিক আছে, হাত থাকলে কত? 2, 3 দুগুণে কত? 6 আর 1 এর 7। ঠিক আছে, তো এখানে হচ্ছে আচ্ছা 2 হয়। ঠিক আছে, তাহলে 81। তাহলে 81 থেকে বিয়োগ করো, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কত বলতো? এখানে 9 আর এখানে হচ্ছে কত? 1। 19 পেয়ে গেলাম। 19 কে তো 27 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আবার কি এখানে শূন্য নিব। তাহলে আবার তোমার এখানে, তাহলে এখানে কি চলে আসবে? একটা দশমিক চলে আসবে। তাহলে এবার কিন্তু 7 বার যাবে। ঠিক আছে, এবার দেখবা 7 বার দিয়ে গুণ করলে একটা রেজাল্ট 7 7 14। ঠিক আছে, 7 7 49, 49 হচ্ছে 9, হাত থেকে কত? হাত থেকে হচ্ছে 4, তারপর 7 দুগুণে 14, 14 আর 4 এ 18। দেখো 189। তাহলে দেখো এখানেও কিন্তু হলো না। ঠিক আছে, তারপর আবার কি হলো বলতো? এখানে এখানে তুমি 1 পাবা, তারপর এখানে তুমি 1 পাবা। ঠিক আছে, এখান থেকে তো বিয়োগ হয়ে গেল, এখান থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে তোমার 10 10 ধরলে হবে না, তাহলে আরো একটা নিতে হবে, তাহলে এখানে একটা শূন্য তোমাকে নিতে হবে। ঠিক আছে, তারপর আবার দেখো 100 এর মধ্যে 27 কয়বার যাবে? 100 এর মধ্যে 27 তোমার 3 বার যাবে, তাহলে এই যে এখানে আবার হবে 100, তাহলে এখানে তোমার হবে 3। ঠিক আছে, তো আমরা দশমিক পর এত সংখ্যাই নিব। তাহলে এবার তোমার যে রেজাল্টটা হবে, এখানে আমি যেটা পাইলাম 27 দিয়ে যখন এটাকে ভাগ করলাম, তখন আমার কত থাকলো? তখন থাকলো হচ্ছে 3.703। এই 3.703 কে 20 দিয়ে গুণ করলে দেখবে যে তোমার হচ্ছে রেজাল্ট কত আসে। এটা বেতন তোমার চলে আসবে হচ্ছে 34 দশমিক, ঠিক আছে, 34 দশমিক তোমার সামথিং হলো। দেখো গুণ করে দাও, তো তোমার হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 7, 35 কে 70, তাহলে এখানে তোমার হচ্ছে 34.0 এরকম একটা মান তোমার আসবে। ঠিক আছে, 34.05 এরকম একটা মান আসবে। তাহলে এটা কি গেল? এটা হচ্ছে আমাদের এটা গেল কিন্তু ক্ষয়ের বেতন, এটা কিন্তু ক্ষয়ের বেতন গেল। ঠিক আছে, তাহলে কতটুকু কম হলো? তাহলে বেতন কম কতটুকু? বেতন কম, বেতন কম, তাহলে বেতন কম কতটুকু? ক্ষয়ের বেতন কত ছিল? মূল বেতন 100, আর ক্ষয়ের বেতন তাহলে কত পাইলাম? 74.2। তাহলে বেতন মূল বেতন কত কম হবে? 100 মাইনাস 74.05। এটা ভাগ করে দিলে দেখবা যে এরকম মান তোমার চলে আসে 25.925 এরকম একটা মান চলে। তো এটার কাছাকাছি মান কত? বি নাম্বার, বি নাম্বারটা অপশন। তো একটু সময় নিয়ে তোমাকে ক্যালকুলেশন করলে কাছাকাছি মানটা তুমি বের করতে পারবা। তো এইভাবে তোমাদের মানগুলো তোমাকে দিবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 7 নাম্বার বলছে একটি ক্লাসে 30 জন ছাত্র আছে। আচ্ছা, খুব ভালো কথা। তাদের মধ্যে 18 জন খেলে ফুটবল, তাহলে ফুটবলের সংখ্যা এফ দিয়ে প্রকাশ করলাম, এবং 14 জন খেলে ক্রিকেট, তাহলে এটা হচ্ছে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। এবার 5 জন কিছুই খেলে না, এরা কিছুই খেলে না। ঠিক আছে, এ হচ্ছে কিছুই খেলে না, বসে থাকে। মনে করো এখন তোমরা পরীক্ষার্থী, এখন তো কেউ পড়াশোনা করো না, সবাই বসে আছো, এরকম 5 জন কিছু খেলে না, বসে থাকে। কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে? এটা হচ্ছে কি একই সাথে দুইজনে খেলবে, মানে কি এফ ইন্টারসেকশন সি তোমাকে বের করতে, মানে কমন খেলা। ঠিক আছে, একই সাথে খেলছে, এ পাশে মনে করো ফুটবল, এই পাশে ক্রিকেট, এই যে মাঝামাঝি যে অংশটা মানে সবাই খেলতেছে, কমন অংশ, এটা বের করতে হবে। এটা খুবই ইজিলি বের করা যায়। তাহলে প্রথমে দেখো একটি হলেও খেলে, তাহলে 5 জন তো কিছুই খেলে না, তাই না? তাহলে একটি হলেও খেলে কতজন? একটি হলেও, কোন একটা গেম হলেই খেলে, তার মানে 5 জন বাদ দিয়ে যারা থাকলো ওরা যে কোনো একটা হলেও খেলে। ঠিক আছে, একটি হলেও খেলে, একটি হলেও খেলে, এরকম সংখ্যা কত বলতো? 5 বাদ, 5 জন কিছুই খেলে না, তাহলে 5 জন বাদে যারা থাকলো 30 এর মধ্যে ওরা সবাই কিছু না কিছু খেলে, হয় ফুটবল নয় ক্রিকেট খেলে তারা। ঠিক আছে,
তাহলে 30 মাইনাস 5 কত হলো 25। এই 25 জন কি করে, মানে একটা হলেও খেলে। এখন বের করতে হবে উভয় খেলা খেলে কয়জন। তাহলে উভয় খেলা কিভাবে বের করবা, উভয় খেলে, উভয় খেলে এই টাইপের প্রশ্ন থাকলে খুবই ইজিলি বের করবা। আলাদাভাবে যে মানগুলো দেওয়া আছে এটা যোগ করো, ঠিক আছে, a প্লাস c করো, তার থেকে বিয়োগ, বিয়োগ করবা কি, যে একটি হলেও খেলে, একটি হলেও খেলে, একটি হলেও খেলে এই সংখ্যা বাদ দিবা, ঠিক আছে। একটি হলেও খেলে, এইভাবে আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে উভয় খেলা বের করার নিয়ম কি, যে দুইটা খেলা আলাদাভাবে যোগ করব, যোগ করে একটি হলেও খেলে বাদ দিলে আমরা উভয় খেলা খেলে এরকম সংখ্যা পেয়ে যাব। f প্লাস c তার মানে আলটিমেটলি কি পাচ্ছি বলতো, 18 যোগ হচ্ছে 14 মাইনাস একটি হলেও খেলে কয়জন, 25 জন। তাহলে এখান থেকে দেখো পাইলাম কত, 32 মাইনাস 25 তার মানে কত, 7 জন। এই 7 জন কি বলতো উভয় খেলা খেলে, মানে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে, ঠিক আছে। আর বাকিরা কি, 25 জনের মধ্যে একটি হলেও খেলে, আর এই যে আলাদাভাবে যোগ করবো, অ্যান্সার হচ্ছে। তাহলে এই টাইপের প্রশ্ন তুমি দেখলে আলাদাভাবে খেলে এগুলো যোগ করবা, মাইনাস একটি হলেও খেলে এরকম সংখ্যা, তাহলে অ্যান্সারটা। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ। দেখো মাথায় রাখো শর্তটা, তুমি যখন গাণিতিক প্রশ্ন সলভ করা খুবই ইজি, জাস্ট শর্তগুলো মাথায় বুঝবা, ঠিক আছে। তিনটা ক্রমিক সংখ্যার গুণফল, কি বলছে, গুণফল কত, যোগফলের 8 গুণ, যোগফলের কত, 8 গুণ। তাহলে ক্রমিক সংখ্যা বলতেছে, সংখ্যা তিনটির গড় কত, সংখ্যা তিনটির গড় তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো, ক্রমিক সংখ্যা আমরা কিভাবে নির্দেশ করি, একটা হচ্ছে x মাইনাস 1, একটা হচ্ছে x এবং একটা হচ্ছে x প্লাস 1। এটা হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কিভাবে থাকে, x মাইনাস 1, x, x প্লাস 1, এভাবে দেখো পার্থক্যগুলোকে এক এক করে। তাহলে এগুলোর গড় কত, গড় মাঝখানেটা না, এটা কিন্তু গড়, এটাই কিন্তু গড়, দেখো মাঝখানেটাই কিন্তু গড়। তাহলে সংখ্যার গড় কি, মাঝামাঝি যেটা থাকে সেটাই গড় না। তাহলে এই দুইটার মাঝে কি আছে, x, তাহলে x টা হচ্ছে গড়। তাহলে কথা অনুযায়ী কি বলছে, সংখ্যা তিনটির গুণফল, তাহলে গুণ করো। তাহলে গুণফল কি হচ্ছে, যে x মাইনাস 1 আর x প্লাস 1 আমরা একদিকে নিলাম, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবো ইনটু x। এদের যোগফলের 8 গুণ। আচ্ছা যদি যোগ করে দাও, যোগফলের 8 গুণ, তাহলে 8 এর পাশে যোগ করে দিব, ঠিক আছে। দেখো x মাইনাস 1 প্লাস x প্লাস x প্লাস 1, আমি দেখতে পাচ্ছি 1 1 কাটা, তাহলে এই পাশে থাকলো কত, 3x থাকলো, তাহলে 8 ইনটু 3x, ঠিক আছে। তাহলে দেখো এই পাশের x আর এই পাশের x কাটা দিলাম, কাটা গেছে। তাহলে এই পাশের রেজাল্ট কি আসলো, শুধুমাত্র x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। আর এই পাশে কত থাকলো বলতো, 3 8 24। তাহলে এখান থেকে খুবই ইজিলি আমি বলতে পারছি যে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 24। তাই x স্কয়ার সমান সমান কত, 25 না। তোমার বের করতে হবে x এর মান, x টাই তো আমাদের এখানে গড়, তাই না। তাহলে অতএব x সমান কত, x এটা সমান কত হচ্ছে 5 না। তাহলে এই যে 5, এটাই হচ্ছে মূলত আমাদের কি বলতো, আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত গড়। আর সংখ্যা যদি বলতো ক্রমিক সংখ্যা কত হচ্ছে, ক্রমিক সংখ্যা মনে করি যেখানে 4 5 আর 6, দেখো গড় কত হয়, গড় কিন্তু 5। তো এইভাবে আমরা খুবই ইজিলি সংখ্যাগুলো শর্ত মাথায় রাখবো, যে কি শর্ত এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যা কন্ডিশন দেওয়া আছে মানগুলো বসাইলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তুমি যখন করবা তখন আরো সহজে করবা, আমি বোঝানোর সাথে একটু বড় করলাম, তুমি তো এখানে ডিরেক্ট করে ফেলবা, তাই না। আচ্ছা দেখো এবার দেখো 19 13 51 73 সিরিজ আছে। তাহলে সিরিজের নিয়ম কি দেখলাম, পার্থক্য দেখবো, ভাগফল বা গুণফল এগুলো দেখবো। তাহলে যেহেতু দেখছি কাছাকাছি মান আছে, তাহলে আমরা পার্থক্যগুলো দেখবো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো তো, দেখো এই দুইটার পার্থক্য কত আসছে, ঠিক আছে। এই দুইটার 19 আর 13, এই দুইটার পার্থক্য 33, আমরা এখানে লিখি সুন্দর করে, মানে 19 এটা হচ্ছে 33 এবং এটা হচ্ছে 51, তারপর হচ্ছে 73, ঠিক আছে। তো এই দুইটার পার্থক্য কত আসছে দেখো তো, 33 থেকে 19 বাদ দাও, তাহলে 13 হয়, 13 থেকে 9 বাদলে থাকে 4, ঠিক আছে। তারপর এখানে 4 হয়ে গেল, 2 হয়ে গেল, 2 থেকে 3 বাদলে 1, তাহলে এখানে হলো পার্থক্য 14। এবার আমি দেখবো 51 থেকে 33 বাদলে কত থাকে, 11, 3 বাদলে 8, তারপর দেখো এখানে 4, তাহলে এখানে পার্থক্য হলো 18। তাহলে আমি একটা কিন্তু প্যাটার্ন পাচ্ছি, দেখো এই পার্থক্য থেকে এই পার্থক্য কত পার্থক্য, মানে এই পার্থক্য থেকে এই পার্থক্য 4 করে কিন্তু বেড়ে গেল, পার্থক্য কিন্তু বাড়ছে 4 করে। তো দেখি তো এইটার ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে 22 হয়, তাহলে আমরা বলতে পারবো যে 4 করে পার্থক্য বাড়ছে। তাহলে দেখো 51 73 এর মধ্যে পার্থক্য কত, 3 আছে, 1 বিয়োগ করলে কত থাকে এখানে 2, তারপর দেখো এখানে কত 5 থেকে 7 2। এই তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের সংখ্যাগুলোর যে পার্থক্য, মাঝামাঝি যে পার্থক্য সেটা কত করে বাড়ছে 4। দেখো প্রথমে ছিল 14 পার্থক্য এই দুইটার মধ্যে, তারপর এই দুইটার মধ্যে পার্থক্য হলো 18, তারপর এই দুইটার মধ্যে পার্থক্য 22। দেখো প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য 4 করে বাড়ছে না, ডিফারেন্স কত এখানে 4 করে। তার মানে আমি যদি এখানে x ধরি, তাহলে এই দুইটার যে পার্থক্য সেটা হবে কত, এর সাথে 4 যোগ করলে কত হয় 26 না, 26। তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে 26। তাহলে আমি এখান থেকে ইজিলি বের করতে পারবো, দেখো তাহলে x এর মান কত, এই 73 এর সাথে 26 যোগ করলে তো আমি x পাবো, তাই না। 73 এর সাথে 26 যোগ করলে তো x পাবো, তাহলে x এর মান কত হচ্ছে, x এর মানটা হচ্ছে
73 যোগ হচ্ছে 26, তাহলে অ্যান্সার কত দেখো তো 99। তাহলে অ্যান্সারটা হচ্ছে 99। এইভাবে আমরা সিরিজের প্রশ্নগুলো খুবই সহজে সলভ করতে পারবো। জাস্ট তুমি দেখবা পার্থক্যগুলোর মধ্যে কোনো মিল আছে কিনা, দেখবা পার্থক্য এক এক করে বাড়ছে বা পার্থক্য কিছু কমতেছে, একটা কনস্ট্যান্ট সংখ্যা থাকবে। দেখো 14 পরে 18 হইছে, 4 করে বাড়ছে, 18 পরে 22, পার্থক্য 4 করে বাড়ছে, তাহলে আমরা ধরে নিব সংখ্যাটা x, তাহলে 73, x পার্থক্য কত হবে 26, তাহলে এটার সাথে 26 যোগ করলে তো এটা পাবো 99। এবার দেখো বলছে 20 সদস্য বিশিষ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাথায় রাখবা, ঠিক আছে, নিয়মটা মাথায় রাখো। দেখো 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত ভাবে নির্বাচন করা যাবে। দেখো দুইজন কিন্তু পদ দুইটা কি দেওয়া আছে, দুইটা পদ দেওয়া আছে এবং পদ দুইটা কি ভিন্ন না, পদ দুইটা ভিন্ন, একজন অধিনায়ক একটা সহ অধিনায়ক। তাহলে আমাদের প্রথমে কি বলতো, অধিনায়ক আমি বাছাই করবো কিভাবে, অধিনায়ক, অধিনায়ক, তাহলে অধিনায়ক আমি কি 20 জন থেকে বাছাই করতে পারি না, তাহলে অধিনায়কের বাছাই সংখ্যা কত 20 জন, আমরা 20 ভাবে বাছাই করতে পারি। আচ্ছা এবার তুমি অধিনায়ক বাছাই করে নিলা, অধিনায়ক বাছাই করে নিলা, তাহলে পরে থাকলো কয়জন, যেহেতু পদ দুইটা কিন্তু ভিন্ন মানুষ, এই দুইটা কি হবে ভিন্ন, তাহলে অধিনায়ক বাছাই করে হলে তারপরে তুমি সহ অধিনায়ক করবা, কারণ একই সাথে তো একজন ক্যাপ্টেন আর একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন থাকবে না, একজন অধিনায়ক থাকবে আর একজন আলাদা মানুষ সহ অধিনায়ক থাকবে। তাহলে অধিনায়ক তুমি বাছাই করে নিলা, তাহলে এটা অলরেডি বাদ, একজন বাদ, একজন তুমি নিয়ে নিছো। এবার বাকি যে 19 জন আছে, বাকি 19 জন, বাকি 19 জন, এই বাকি 19 জন হতে আমরা কি করব, আমাদের সহ অধিনায়ক, ঠিক আছে, সহ অধিনায়ক এগুলা বাছাই করব। তাহলে 19 জন থেকে কত ভাবে ভাগ করা যায়, 19 জনের মধ্যে এক এক করে 19 ভাবে, তাহলে সহ অধিনায়ক কি হবে, সহ অধিনায়ক, সহ অধিনায়ক এটা কত হবে, এটা আমরা 19 ভাবে বাছাই করতে পারি। তাহলে মোট কত হবে বলছে তোমাকে, মোট কত হবে, তাহলে অতএব মোট, মোট যদি এরকম দুইটা ভিন্ন সংখ্যা থাকে, ভিন্ন সংখ্যা থাকে তাহলে আমরা কি করব, দুইটা গুণ করে দিই, দুইটা করে দিই, দুইটা গুণ করে দিই, তাহলে 20 গুণ হচ্ছে 19, ঠিক আছে, 20 গুণ 19, তাহলে 9 দুগুণে কত হয়, 19 দুগুণে কত 38, তার মানে 380, ঠিক আছে। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে তোমরা অনেক সময় এনসিআর ব্যবহার করবো না, এনপিআর, আমরা এনপিআর ইউজ করে করব কিভাবে, এটা আমরা এনপিআর হিসেবে ইউজ করতে, দেখো আমরা এনপিআর, এটা কি করব এনপিআর, এখন কথা হলো এনপিআর আমি কেন ইউজ করব, এনপিআর কখন ইউজ করব, যখন ভিন্ন পদ থাকে, কি থাকে ভিন্ন পদ, ভিন্ন পদ, দেখো এখানে দেখো অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক দুইটা কিন্তু ভিন্ন পদ, দুইটা একই জিনিস না, দুইটা একই জিনিস না। আর দেখো এনসিআর, এনসিআর আমি কি করব একই জিনিস হলে, একই জিনিস হলে, তাহলে এটা কখন অ্যাপ্লাই করবো, তখন দল গঠন করা, দল গঠন, মনে করো আমাকে 20 জনের সদস্য আছে, তার থেকে 4 জন করে নিয়ে নিয়ে একটা দল গঠন করব, তখন আমরা এনসিআর, এখানে কিন্তু নির্দিষ্ট করে পদ বলে দেয় নাই, নির্দিষ্ট করে পদ বলে দেয় নাই, যখনই নির্দিষ্ট করে পদ বলে দিবে যে একজন সহ অধিনায়ক, একজন অধিনায়ক, এরকম নির্দিষ্ট পদ বলে দিবে, তখন তুমি এনপিআর ইউজ করবা। আর যদি তোমাকে নির্দিষ্ট বলে দিল না 4 জনের দল গঠন করো, হ্যান্ডশেক করলো, তাহলে নির্দিষ্ট কিছু আছে নাই, তখনই এনসিআর অ্যাপ্লাই, ঠিক আছে। তাহলে এখানে এনপিআর যদি অ্যাপ্লাই করতে যাই, তাহলে এখানে এন এর মান কত 20 জন, এই 20 জন থেকে আমরা কয়জন নিচ্ছি, পারমুটেশন করতেছি 2 জনকে নিয়ে, তাহলে এখানে হবে, ঠিক আছে। তো নরমালি এনপিআর এর সূত্র কি, আমরা যে এনপিআর লিখবো, এনপিআর এর সূত্র কি বলতো, উপরে হবে এন ফ্যাক্টরিয়াল, নিচে হবে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, তাহলে 20 ফ্যাক্টরিয়াল, এটা অনেক বড় একটা মান তোমার জন্য বের করা, আবার আবার হচ্ছে এন মাইনাস আর, এন মাইনাস আর মানে কত 20 মাইনাস হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তার মানে উপরে থাকলো হচ্ছে 20 ফ্যাক্টরিয়াল, নিচে থাকলো 18 ফ্যাক্টরিয়াল, এভাবে বের করতে পারবা। আবার এভাবে তুমি ডিরেক্ট এখানে বের করতে পারবা যে 20 জন থেকে অধিনায়ক নিবে একজন, তাহলে 20 ভাবে করা যায়। আর তারপর একজন বাদ, তাহলে 19 জন থেকে সাব অধিনায়ক যেটা আছে ও নিবা, তাহলে 19 ভাবে করা যায়, তাহলে মোট উপায় কত হবে, দুইটার গুণফল 380, ঠিক আছে। তো এইভাবে আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে। এনসিআর এনপিআর কখন হবে, যখন নির্দিষ্ট লোক করে দিবে তখন এনপিআর, আর যদি নির্দিষ্ট না থাকে 4 জন দল গঠন করো, এতজন দল গঠন করো, তখন আমরা কি এনসিআর অ্যাপ্লাই করবো, ঠিক আছে। আর এনসিআর এর সূত্র কি হবে, এনসিআর এটার সূত্র হবে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কয়টা বাজে 2টা 15 মিনিট, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা খুবই ইজিলি শর্ট সূত্র আছে থিটা বের করার, থিটা এটা হচ্ছে আমরা বের করেছি 11 গুণ হচ্ছে মিনিট, কত মিনিট হয়েছে, ঠিক আছে, মাইনাস 60 গুণন হচ্ছে আওয়ার, কত ঘন্টা হয়েছে, ডিভাইড বাই, দেখো তো এখানে ঘন্টা কত, দুইটা বাজে না, এটা ঘন্টার কাঁটা, এটা কি মিনিটের কাঁটা, তাহলে মানগুলো বসাই দিবা জাস্ট, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো 11, তো মিনিটের কাঁটা কত, মিনিটের কাঁটা হচ্ছে 15, মাইনাস 60 গুণন হচ্ছে ডিভাইড বাই 2, এটা হিসাব করো, এই পাশে পাবো হচ্ছে 31, সরি 120,
এই পাশে গুণ করলে হবে তোমার 165 মতো হয়, 2 দিয়ে ভাগ করে দাও। তো 2 দিয়ে ভাগ করলে উপরে কত থাকে? উপরে থাকলে তোমার হচ্ছে 45 ভাগ হচ্ছে 2, তাহলে 45 ভাগ 2 মানে কি? এখানে 22.5 ডিগ্রি। তাহলে এটা দেওয়া আছে কত? বি নাম্বার। তো এইভাবে আমরা খুবই সহজেই ঘন্টার কাটা মিনিটের কাটা ম্যাথ গুলা করে ফেলতে পারবো। ঠিক আছে, সূত্র মাথায় রাখবা কত? যে 11 ইন্টু এম, 60 আছে না, 60 এর সাথে কি হবে? ঘন্টা হবে, কেন 60 মিনিট 1 ঘন্টা, তুমি এখান থেকে 60 এর সাথে এইচ দিবা, তাহলে 11 এর সাথে কি হবে? মিনিট হবে। এটা মাথায় রাখলে ইজিলি তোমরা মধ্যবর্তী কোণ বের করতে পারবা। এবার 12 নাম্বার বলছে কোন সংখ্যার 40% এর সাথে, কোন একটা সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল যেটা পাবো, প্রথমে ওই সংখ্যার 42% এর সাথে 42 যদি যোগ করো তাহলে ওই সংখ্যাটাই হয়। ঠিক আছে, তাহলে সংখ্যাটি ধরে নিলাম হচ্ছে কি? এক্স। এবার তোমার কি বলছে? এক্স এর 40%, তাহলে এক্স গুণন 40% মানে কি? 40 ভাগ 100। ঠিক আছে, এবার এর সাথে তুমি যদি 42 যোগ করো, যদি তুমি 42 যোগ করো তাহলে তুমি কি পাবা? আগের সংখ্যাটাই পাবা। তাহলে সংখ্যাটি কত? এক্স না? দেখো এখান থেকে আমি পাচ্ছি কত? 0.4 ইন্টু এক্স প্লাস হচ্ছে 42। এখানে আমরা ইংলিশে নিয়েছি সব, যেহেতু তাহলে আমরা এটা ইংলিশে নিই, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন সুবিধা হবে। যেহেতু নিচ্ছি, তো দেখো, তাহলে আমরা দেখো এখানে একবারে 40% কি? এক্স এর 40%, এক্স এর 40% মানে কি? 40 ডিভাইড বাই 100 যোগ এর সাথে 42 যোগ করলাম, তাহলে কি আগের সংখ্যাটাই পাওয়া যাবে? এক্স। তাহলে এখান থেকে দেখো 0.4 এক্স, 40 ভাগ 100 মানে 0.4 প্লাস 42, এটা সমান কত হলো? এক্স। তোমরা 42টা রেখে বাকিটা পক্ষান্তর করে দেবো, তাহলে এখানে 42 থাকলো, এখানে তোমার হচ্ছে এক্স মাইনাস 0.4 এক্স, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এই পাশে 0.6 এক্স, এটা সমান সমান কত? 42। তার মানে এক্স সমান সমান কত? 42 ভাগ হচ্ছে 0.6। ঠিক আছে, ভাগ করলে দেখো কত হয়ে যায়? 70 হয়ে যায়। ঠিক আছে, 70। তাহলে অ্যান্সার কত হবে? 70। তো এইভাবে আমরা খুবই সহজেই গাণিতিক প্রশ্নগুলো সলভ করতে পারবো, জাস্ট একটু বুঝবা যে কি বলছে এখানে। ঠিক আছে, কি বলতেছে। পরবর্তী দেখো যে এখানে এত থেকে 60 এর মধ্যে বলে এখানে কিছু একটা সংখ্যা হবে, ওয়েট, প্রশ্নে এখানে তোমার হবে 43। ঠিক আছে, তো 43 থেকে 60 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তাহলে 43 থেকে 60 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তার যোগফল তোমাকে বের করতে হবে। তো 43 তো একটা নিজেই মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো 43 44 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 আমাদের এখানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 47 48 49 50 হবে না, 51 হবে না, 51 52 হবে না, 53 এখানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 54 হবে না, 55 হবে না, 57 অনেকে ভাবতে পারো, কিন্তু 57 কি বলতো? এই যে 3 গুণন 13 এটাকেও কিন্তু হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি 57 মৌলিক সংখ্যা। তাহলে কি 59 এখানে মৌলিক সংখ্যা। তাহলে এগুলার যোগ তোমাকে করতে বসে, তাহলে যোগ করে দিবা, এগুলা সব যোগ করে দাও। যোগফল, এখানে যোগফল, এখানে যোগফল, আলটিমেটলি যোগ করলে অ্যান্সার পেয়ে যাবা। এখানে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসে হচ্ছে 3 7 10 10 3 13 আর 2 হচ্ছে 202 হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে বি নাম্বার। তো এইভাবে আমাদের মৌলিক সংখ্যাগুলো তোমাকে দিবে, বলবে এই সংখ্যাগুলোর যোগফল কত। তো এইভাবে মৌলিক সংখ্যাগুলো কিন্তু বের করতে হবে। এরপরে দেখো পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পুত্রের বয়স আমি x ধরে নিলাম, তাহলে পিতার বয়স কত হবে? 3x হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমি বর্তমান, এটা কি ধরে নিলাম? এটা হচ্ছে বর্তমান বয়স, এটা কি ধরে নিলাম? বর্তমান বয়স। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স, পুত্রের বয়স মনে করো x, তাহলে পিতার বয়স কত হবে? 3x। এবার বলছে 10 বছর পরে, 10 বছর পর, 10 বছর পরে পিতার বয়স কত হবে? 3x প্লাস 10। আর পিতার বয়স, পুত্রের বয়স কত হবে? x প্লাস 10। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে 10 বছর পরের হিসাব কিন্তু। তাহলে 10 বছর পরে কি ঘটবে? পিতার বয়স যেটা, এটা হয়ে যাবে পুত্রের বয়সের দ্বিগুণ। প্রথমে এখন বর্তমানে আছে 3 গুণ, কিন্তু 10 বছর পরে সেটা কি হয়ে যাবে? এটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে আমরা পুত্রের বর্তমান বয়স x ধরছি, তাহলে পিতার বর্তমান বয়স কত? x। তাহলে বর্তমান বয়স, তাহলে 10 বছর পর, আচ্ছা এখানে আমরা ধরে বর্তমানে, বর্তমানে মনে করো পুত্র, পুত্র কত? x, আর পিতা তার 3 গুণ, পিতা কত? 3x। এখন আমাকে বললো 10 বছর পরে, 10 বছর পরে কি হবে বলতো? 10 বছর পর আমাদের কি পুত্রের সাথে 10 হবে যোগ পিতার সাথে হবে 10, তাহলে 10 বছর পর কি হবে? 3x প্লাস 10, তাই না? পিতার বয়স 3x প্লাস 10, পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এই পাশে পুত্রের বয়স আগে লিখি। পুত্রের বয়স কত হবে বলতো? x প্লাস 10 না, 10 বছর পর নরমালি কত হবে? 10 যোগ হবে, তার কত গুণ হবে? দ্বিগুণ। পুত্রের বয়স পিতার বয়সে কি হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা হিসাব করবো। ঠিক আছে, দেখো আমরা এই যে 3x প্লাস হচ্ছে 10, এই পাশে দেখো কি পাচ্ছি? 2x প্লাস হচ্ছে 20। তাহলে সংখ্যাগুলো যদি একদিকে নেই আর চলকগুলো একদিকে, 3x মাইনাস 2x ইকুয়াল
10 ওই পাশে চলে যাবে, তাহলে 20 মাইনাস হচ্ছে 10। তার মানে দেখো এখানে x সমান সমান কত পাচ্ছি 10 বছর। তাহলে এটা কার বছর? এটা হচ্ছে পুত্র। এটা হচ্ছে কার? পুত্রের বয়স পাইলাম 10। তাহলে পিতা কত হবে? অর্থাৎ পিতা কি 3 গুণ না? তাহলে 3 গুণন 10 মানে কত? 30। অ্যান্সার হবে 30। কারণ বর্তমান বয়সটাকে আমরা পিতা 3x আর পুত্র ছিল x, x এর মান বের করছি, তাহলে তার সাথে 3 গুণ করলে পিতার বয়স পেয়ে যাবো, বর্তমান বয়স। 10 বছর পর মানে কি তার সাথে যোগ হবে, বর্তমানের সাথে 10 যোগ হবে। পিতার বয়স 3x + 10 ইকুয়াল কত হবে? পুত্রের বয়সের দ্বিগুণ হবে 10 বছর পর। 10 বছর পরে যে পুত্রের বয়স পাইছি তার সাথে দ্বিগুণ, ঠিক আছে? পরবর্তীতে আসো, কোন সমান্তর প্রগমন। আচ্ছা, সমান্তর প্রগমন মানে কি? সমান্তর প্রগমন মানে পার্থক্য সমান, ঠিক আছে? সিরিজ যে পাবো ওই সিরিজের পার্থক্যটা সমান থাকবে, পার্থক্য সমান থাকবে, ঠিক আছে? সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 7 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে 5 এবং 7, এই 5 এবং 17 এদের পার্থক্য যত হবে, পরবর্তী যে সংখ্যা x এটার পার্থক্যটা এই 17 এবং এটার পার্থক্যটা সেম হবে। তাহলে 5 এবং 17 পার্থক্য কত? 12 না? তাহলে অবশ্যই 17 এবং x এর পার্থক্য তোমাকে 12। সমান্তর প্রগমন মানেই আমাদের পার্থক্যটা কি থাকবে? সেম থাকবে। তাহলে 12 সাথে 17 যোগ করলে তো x পেয়ে যাবো। তবে x সমান কত? 17 যোগ হচ্ছে 12, তার মানে আমি কি পাচ্ছি এখানে 9, 2 29 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, ঠিক আছে? তাহলে সমান্তর প্রগমন মানে কি? পার্থক্যটা সেম থাকবে, মাথায় রাখবা। এবার আসো, আমাদের a থেকে z পর্যন্ত বর্ণগুলোকে 1 থেকে 26 পর্যন্ত যদি ধারাবাহিকভাবে সাজাও, তাহলে লেটার শব্দটা কত? তো এটা মাথায় রাখতে হলে তোমাকে এইটা মাথায় রাখবা, ঠিক আছে? 5 এর গুণিতক আকারে 5, 10, 15, 20, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তাহলে 5 কখন হবে? e এর থেকে 5, j 10 থেকে শুরু, o হচ্ছে 15 থেকে শুরু, আর t হচ্ছে 22 থেকে শুরু। দেখো l, টা আমি কাটতে পাবো, j এর পরে পাবো না। তাহলে দেখো j এর কয় ঘর পর পাবো? j এর কয় ঘর পাবো? j a l 2 ঘর পর পাবো। তার মানে l এর মান কত হবে? l সমান আমরা জানি কত? l হচ্ছে কত? 22। l হচ্ছে, সরি, l হচ্ছে 12 হবে। l হচ্ছে কত হবে? 12 যোগ, এবার লেটার ই কত পাইছি? দেখো তো ই পাইছি কত? 5 না? এই যে ই হচ্ছে 5। এবার আমাদের টি বের করতে হবে, তাই না? তো টি আমি কার পরে পাবো বলতো? এই যে টি তো অলরেডি পাচ্ছি কত? 20। এগুলো ধরে রাখবা, ঠিক আছে? 5 এর গুণিতক আকারে এগুলো মনে রাখলে তোমার জন্য সহজ হবে। তাহলে টি কত? টি হচ্ছে 20 না? টি হচ্ছে 20 যোগ আবার টি আছে, আবার কত? এই যে 20 যোগ, এবার ই আছে, ই কত? ই হচ্ছে 5 যোগ আর কত বলতো? ও এর পরে পাবো না? তাহলে ও এম এন ও ই ইউ আর, দেখো এটা কত পেলাম? 15, 16, 17, 18, ঠিক আছে? তাহলে যে 18 কত পেলাম? আর এটা হচ্ছে কত? ঠিক আছে, তাহলে এগুলো যোগ করে দাও। আমরা কত পাবো? 22, তারপর হচ্ছে যোগ হচ্ছে 5, যোগ হচ্ছে 20, যোগ হচ্ছে 20, যোগ হচ্ছে 5, যোগ হচ্ছে, তাহলে দেখো 20 20 কত? 40 হয়ে যাচ্ছে, 5 5 10, তাহলে 50 50, আর এখান থেকে দেখো, আর এখানে পেলাম কত? এটা হলো 20 হয়ে গেল, আর থেকে 20 40, তাহলে 50 আর 20, এখানে হচ্ছে আমরা পাবো কত টোটালি একদম? দেখো এখানে পেলাম কত? 40, এখানে পেলাম কত? 10 30, আর এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 30 পেলাম, আর এখানে হচ্ছে 18, আর এখানে 40, তাহলে 30 40 এখানে 70 এর মতন হচ্ছে। মানটা কি ঠিক আছে সবগুলা? ও সেটা আমরা তো এখানে 10 হবে, 12 নিয়ে নিছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, কমে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে পাচ্ছিলাম কত? এখানে পাচ্ছিলাম হচ্ছে 40, তারপর হচ্ছে 50, 5 5 10 50, তাহলে 50, আর এই দুইটা মিলে হচ্ছে 30, তার মানে কত? 50 যোগ হচ্ছে 30, ঠিক আছে? তো এইভাবে আমরা খুব ইজিলি পেয়ে যাব। এভাবে লেটার সংখ্যাগুলো যোগফল কত? তো এই যে নাম্বারিংটা মনে থাকবে, এখানে তোমাকে লেটার সমান দেয়া থাকবে এত, তারপর তোমাকে বলবে যে x সমান তাহলে কত? x সমান তাহলে হোয়াট, ঠিক আছে? তখন ই এর জন্য মান বসাবা, জি এর জন্য মান বসাবা, জি এর জন্য মান বসায় যোগফল। এরকম লেটার সমান দেওয়া থাকবে, দুই ভাবে দিতে পারে প্রশ্ন, যে একটা সংখ্যা তোমাকে দেওয়া থাকলো যে এটা সমান এইটা, তাহলে এটা সমান হোয়াট, এরকম সংখ্যা তোমাকে, ঠিক আছে? এবার দেখো দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটা কত? তো দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুইটা ক্রমিক সংখ্যা, একটা যদি x হয়, অপরটা কি হবে? x + 1, ঠিক আছে? x + 1 এদের বর্গের অন্তর 100, মানে কি বলতো? x² - x + 1 হোল স্কয়ার, এটা সমান তোমাকে দেওয়া হচ্ছে 199। তুমি এভাবেও করতে পারো, তুমি এভাবেও করতে পারো, আর একটা ডিরেক্ট তুমি শর্ত আছে সেটা দিয়েও করতে পারো, যে বড় সংখ্যা, বড় সংখ্যা, বড় সংখ্যা এটা সমান হচ্ছে আমাদের যে অন্তর, ঠিক আছে? বর্গের যে অন্তর তার সাথে 1 যোগ করব, ভাগ হচ্ছে 2 করে দেব। তো এইভাবে আমরা ইজিলি কিন্তু পাবো, ঠিক আছে? তাহলে বর্গের অন্তর এটা কি হবে? অবশ্যই বর্গের অন্তর হবে। তাহলে বর্গের অন্তর কত? বর্গের অন্তর 199 আছে,
93 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, তাহলে 200 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 100 না? এটা হচ্ছে মূলত বড় সংখ্যা। তুমি এই সমীকরণ সমাধান করলেও পাবা রেজাল্ট, এখান থেকেও পাবা শর্টকাটে। বড় সংখ্যা কি হবে? বর্গের অন্তর প্লাস 1 ডিভাইড বাই 2। পরবর্তী প্রশ্ন আসে 18 নাম্বার, 1, 27, 125 শূন্যস্থানে কোন সংখ্যা বসবে? মানে পরবর্তী সিরিজ আর কি। তাহলে দেখো সবগুলা 1 আছে, 27 আছে, 25, তাহলে পার্থক্য হিসাব করতে গেলে হবে না, গুণফল ও ভাগফল দেখতে হবে। আচ্ছা এখানে দেখো একটা প্যাটার্ন ফলো করছে না, 1 আছে, 27 আছে, আবার 125 আছে। আচ্ছা দেখো তো এখানে 1 এর পরে কিউব যদি আমি করি, তারপর হচ্ছে 2 এর পরে যদি আমি কিউব করি, সরি 3 এর পরে যদি আমি কিউব করি, তারপর 5 এর পর কি দেখো তো মিলতেছে কিনা। 1 এর পর কিউব করলে 1 হয়, 3 এর পর কিউব করলে কত হয়? 27 হয়, 5 এর পর কিউব করলে কত হয়? 125 হয়। ঠিক আছে, 125 হয়। দেখো আমরা ভাগ করেও কিন্তু কোনো কমন জিনিস পাচ্ছি না, বাট আমাদের চোখে পড়লো যে 27 কে তো কিউব করা যাবে, 1 কিউব করা যাবে, 125 কে কিউব করা যাবে, তার মানে এগুলো বিজোড় সংখ্যার কিউব। তাহলে আমাদের প্রথমে আছে 1 এর পর কিউব, তারপর আছে হচ্ছে 3 এর পর কিউব, তারপর আছে 5 এর পর কিউব, তারপর সংখ্যাটা অবশ্যই কি হবে? 7 এর পরে কিউব, 7 এর পরে কিউব হবে। ঠিক আছে, তাহলে আমরা 7 7 কত জানি? 49, 49 কে 7 দিয়ে গুণ করে 6, 7 9 কত? 63, 3 হাত থেকে 6, 4 ছক 24 আর 6 30, 303 এরকম একটা রেজাল্ট তোমার আসবে। 4 নং 4 7 7 নং 7 নং 63, 3 হাত থেকে 6, 4 ছক 24, 24 আর 6 30, তাহলে 303 হবে অ্যাকচুয়ালি এখানে, তো ভুল আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটামুটি প্রশ্নগুলা সলভ করে ফেলতে পারি। তো এখানে তোমার হচ্ছে 4 7 28, আমারই তো ভুল হইলো, আমার নিজেরই তো ভুল হয়ে গেল, সরি সরি সরি। দেখো 7 নং 63, 63 হচ্ছে 3 হাত থেকে 6, 4 7 28, 28 আর 6 এখানে হিসাব করতে হবে 34, আমার এখানে হিসাবে ভুল হয়েছে, 343 হবে কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলবো। পরবর্তী দেখো ময়ূর ও হরিণের একত্রে, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ময়ূর আর হরিণ একসাথে আছে 80টা, কিন্তু তাদের পায়ের সংখ্যা বা 200টা, তাহলে কতটি ময়ূর আছে? তোমাকে ইন্ডিভিজুয়াল বলে নাই যে ময়ূর এতটা আছে, হরিণ এতটা আছে। ঠিক আছে, মোট আছে হচ্ছে 80টা, এটা কি মোট? এটা হচ্ছে মোট 80টা, পায়ের সংখ্যা কত আছে? 200টা। তুমি এভাবে বের করতে পারবে, তোমাকে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল একটা মান তোমাকে বের করতে হবে। তুমি ধরে নাও, ধরে নাও সবগুলাই হচ্ছে, ধরে নাও সবগুলাই ময়ূর অথবা সবগুলাই হরিণ, দুইটা হবে, তুমি করতে পারো। আমি ধরে নিলাম যে সবগুলো হচ্ছে ময়ূর, ধরি সবগুলা ময়ূর। ঠিক আছে, সবগুলা ময়ূর। আচ্ছা সবগুলা যদি ময়ূর হইতো, সবগুলো যদি ময়ূর হইতো, তাহলে এদের পা কত হইতো বলো তো? পা কত হইতো? মোট পা কত হইতো? সবগুলা যদি ময়ূর হতো তাহলে পা, ময়ূরের পা কয়টা? 2টা করে না? তাহলে এখানে মোট কয়টা? 80টা, তাহলে 80টাই ধরলাম যে ময়ূর। 80টাই যদি ময়ূর হয়, তাহলে 80 গুণন 2 কত? 160টা পা থাকার কথা, বাট আছে কয়টা? 200টা, তার মানে 40টা বেশি। তার মানে অবশ্যই আমাদের শুধু ময়ূর নাই, এর মধ্যে হরিণও আছে। আচ্ছা অতিরিক্ত পা কয়টা আছে বলতো? অতিরিক্ত, এটা কত? অতিরিক্ত কত? 200 মাইনাস হচ্ছে 160, তার মানে হচ্ছে 40টা। ঠিক আছে, এখন কথা হলো ভাইয়া এই 40কে আমি কি 4 দিয়ে ভাগ করবো নাকি 2 দিয়ে ভাগ করবো? যেহেতু 160 এর মধ্যে আমার চলে গেছে, দেখো তো এই 160 এর মধ্যে কি টোটাল 80টাই চলে গেছে না? 160 এর মধ্যে টোটাল 80টাই চলে গেছে না? তার মানে এই 40টার মধ্যে যে আমি আসলে হরিণ হিসাব করব, তাহলে এই 40টার মধ্যে হরিণের কয়টা পা আছে? 2টা পা আছে না 4টা পা আছে? অবশ্যই 2টা পা আছে, কারণ আমরা কি এখানে 80টা কাউন্ট করছি। তাহলে 80টার মধ্যে কি হরিণ গুলাও ঢুকে গেছে না? হরিণ গুলাও তো ঢুকে গেছে, তার মানে এই হরিণ গুলো 2টা করে পা এর মধ্যে অলরেডি চলে গেছে 160 এর মধ্যে। আর আছে কয়টা? 2টা, এই 2টা হিসাব করবো আমরা 40 এর মধ্যে। তাহলে অতএব হরিণ কয়টা হবে বলতো? হরিণ হবে কয়টা? হরিণ হবে তোমার হচ্ছে 40 ভাগ 2। ভাই 2 দিয়ে কেন ভাগ করলাম? আবার বললাম যে অলরেডি তোমার 2টা করে পা 160 এর মধ্যে চলে গেছে, আর এক্সট্রা যে পা আছে 2টা, ওই 2টা আমাদের এই 40টাকে হিসাব করতে হবে, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে 40 ভাগ 2 মানে কত? 20টা। এই 20টা হলো হরিণ, কিন্তু আমরা বের করতে বলছি কি ময়ূর। ঠিক আছে, ময়ূর, তাহলে ময়ূর কয়টা হবে? ময়ূর, এই ময়ূর কয়টা হবে? ময়ূর হবে তোমার হচ্ছে যে 80 মাইনাস 20, তার মানে কত? 60টি। ঠিক আছে, 60টা হবে ময়ূর। তো এইভাবে আমরা বের করতে পারি, অথবা তুমি চাইলে সবগুলা হরিণ ধরে নিলা, সবগুলা যদি হরিণ হইতো তাহলে 80 গুণন হচ্ছে 4, তাহলে 4টা কত? 320টা পা থাকার কথা, কিন্তু পা আছে কয়টা? 200টা, তাহলে এর সাথে 200 বিয়োগ করে দাও। 200 বিয়োগ করলে আমার কত? 160টা না? এই 160কে তুমি হচ্ছে, সরি 120টা না, 120কে এবার 2 দিয়ে ভাগ করে দাও, কত হলো? 60টা, তাহলে এই 60টা হবে আমাদের ময়ূর। এইভাবে বের করা যায়, মানে যে কোনো একটা ধরে নাও। ঠিক আছে, প্রথমে ময়ূর ধরলাম, তাহলে ময়ূর ধরলে পা কয়টা থাকার কথা ছিল? 160টা, কিন্তু 160টার বেশি আছে, 40টা। তাহলে 80টাই তো আমি হিসাব করছি, তার মানে হরিণের সবগুলো পা অলরেডি 2টা করে পা 160 এর মধ্যে ঢুকে গেছে, বাকি যা আছে এর মধ্যে এক্সট্রা 2টা পা, ওই 2টা পা দিয়ে ভাগ করলে হরিণের সংখ্যা। তাহলে হরিণ থেকে মোট বাদ দিলে আমরা তো
ময়ূর পাবো। এবার দেখো পরপর 3টা ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া আছে 120, যোগফল কত, এরকম গুণফল দেওয়া থাকলে তুমি এভাবে বের করো। গুণফলটা থেকে উৎপাদক বের করবা। 2 দিয়ে ভাগ করলে কত থাকে 60, 2 দিয়ে ভাগ করলে কত থাকে 30, 2 দিয়ে ভাগ করলে কত থাকে 15, এবার দেখো 3 দিয়ে দিলে 5। ঠিক আছে, তাহলে ক্রমিক সংখ্যা মানে কি, পরপর পার্থক্য একই থাকবে। দেখো এখানে 5 পেলাম, এই দুটা গুণ করলে কত 6 থাকে, এই দুটা গুণ করলে 4 থাকে। তো তুমি দেখো 4 গুণন 5 গুণন 6 এটা করলেও কত হয় তোমার 120 কিন্তু হয়। এবং এটা কিন্তু ক্রমিক সংখ্যা, দেখো 4 5 6 এটা ক্রমিক মানে পরপর, তাই না? এবার গুণফলেও 120 হয়, তার মানে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কিন্তু এই তিনটাই। এদের যোগফল, এদের যোগফল কত হবে, যোগফল সমান কত হবে 4 গুণন 5 যোগ হচ্ছে 6, তার মানে কত বলো তো 15, যোগফল 15। তো এইভাবে আমরা খুবই ইজিলি সহজে এগুলো করে ফেলতাম। তো এই 20টা আমরা মোটামুটি সলভ করলাম 5টা শিফটের প্রশ্ন। মানে যাবি ডিমড এক্সাম আছে, তোমরা মোট দেখো অর্ধাবৃত্তি এক্সাম পাবা 60টি, পেয়ার ফাইনাল 4টা, সাবজেক্ট ফাইনাল 4টা, অনুশীলনী প্রশ্ন এক্সাম, অনুশীলনী সবগুলো চ্যাপ্টারের সুন্দর মতো সাজানো আছে এবং অনুশীলনী প্রশ্নগুলো দেখবে বইয়ে ব্যাখ্যা নাই, কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। মডেল টেস্ট আছে 5টা, আমরা মডেল টেস্ট আরো বাড়াচ্ছি। ঠিক আছে, আমরা 7 থেকে 8টা মডেল টেস্ট তোমাদের নিব। আইকিউ সব ক্লাস তো দিচ্ছে, যে ক্লাসগুলো আরো এক্সট্রা করে 3টা ক্লাস আছে। এটা ডিসকাউন্ট প্রাইস এখন কিন্তু 199 টাকা। যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা ডিটেলসটা পেয়ে যাবে, অথবা ওয়েবসাইট লিংক আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে, সেখান থেকেও ডিটেলস দেখে নিতে পারবা। আর ক্লাসটা কেমন লাগলো, আরো ক্লাস চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করতে কখনো ভুলবা না। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো আমাকে পরবর্তী ক্লাসেতে ইন্সপায়ার করবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।